This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল জনমতে বলেছিলাম 2 তারিখ নজর রাখবেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে। আমার মধ্যে কিন্তু কোনো ক্ষীণ আশা ছিল না যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তারা মুক্তি দেবে, কারণ একটা লজিক কাজ করছে। 90% মুসলমানের দেশে অনেককে ছাড় দেওয়া হয়েছে মানে ছেড়ে দেওয়া হয়েছে, যেমন লুৎফুজ্জামান বাবর, যার বিরুদ্ধে বড় কেস ছিল, দেখুন ছাড়া পেয়ে গেছেন। যুক্তি হবে 90%-এর দেশে তার বিরুদ্ধে যে অভিযোগ, সে এতদিন কেন জেলে থাকবে? তারপর হচ্ছে পিন্টু বলে একজন আছেন না, ওখানে বাংলাদেশের বিএনপির নেতা, তিনি ছাড়া পেয়েছেন। এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের যিনি ব্লগার হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন, জেলে ছিলেন, তিনিও সসম্মানে বেরিয়ে এসেছেন। তাহলে 8% দেশ হিন্দু শক্তি যেখানে রয়েছে, সেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে ব্রহ্মচারীকে ছাড়া কেন হচ্ছে না? এর একটা কারণ হতে পারে, এবং সেটাই মুখ্য কারণ, যে একটা কথা আছে না, স্মল ইজ বিউটিফুল। এটা বিখ্যাত কবি কিটসের লাইন। তিনি বলছেন স্মল ইজ বিউটিফুল, মানে যে যত ছোট, যাকে চোখে পড়বে না, সে তত বিউটিফুল। ঠিক তেমনি চিন্ময় কৃষ্ণ দাস বিউটিফুল। তার কারণ, যে সনাতন সমাজকে তিনি জাগ্রত করতে চেয়েছিলেন, এক অপমান, অবজ্ঞা, চরম মানবাধিকার লঙ্ঘন, যখন তখন কারোর জমি নিয়ে নেওয়া, কারোর জমি জায়গা জিরেত পেল না, ঘরের মেয়েটাকে নিয়ে চলে যাই, এই যে একটা অবদমন, এই যে একটা শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এবং এটা যে ডক্টর ইউনূসের সময় কায়েম হয়েছে তা নয়, ইউনূসের সময় হয়েছে, এটা কিছু না, আসলে পতিত স্বৈরাচারীর সাথে যারা সংযোগ রেখেছে তাদের। হিন্দু সমাজ বা ওখানকার সংখ্যালঘু সমাজকে আওয়ামী লীগ একটা ভরসা দিয়েছিল, তার কারণ আর কেউ নন, অবশ্যই বাংলাদেশের জাতির পিতা, যারা তাকে মানেন, তার কথা স্মরণ করতে হবে। এবং আমরা যারা রয়েছে এই বঙ্গে, যারা বড় হয়েছি 70-71-এর মুক্তিযুদ্ধের সময়, আমি প্রত্যক্ষ না করলেও অত ছোট বয়সে কিন্তু ছিলাম, তারা লালগোলাতে তখন ছিলাম, যেটা মুর্শিদাবাদ বর্ডার। সেখানে প্রত্যক্ষ যে যুদ্ধটা হচ্ছে, তার একটা প্রভাব পড়েছিল। তখন প্রচুর শরণার্থী তখন এসেছিল। তারপর যখন গেছে 75 সাল, সেটাও মনে রয়েছে, সকালবেলা খবরের কাগজ উঠে দেখি বঙ্গবন্ধু নিহত, বাংলার কাগজগুলোতে। কিন্তু যত দিন গেছে, তখন বুঝেছি এই উপমহাদেশে এমন একজন নেতা, শেখ মুজিবুর রহমান, যাকে নিয়ে বারবার বিতর্ক হবে, বহু লোক তাকে অস্বীকার করতে চাইবেন, কিন্তু হবে না। অনেকটা যেন মহাকালে সেই শিবের মতো নীলকণ্ঠ, একেবারে গলার এখানে আটকে থাকবেন, কেউ উড়াতেও পারবেন না, গিলতেও পারবেন না। এর নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পারবেন না, চেষ্টা করে যান, যারা আছেন চেষ্টা করে যান। মুজিববাদ পারেননি। যারা আজকের জাসদ নেতা, তারা অনেকেই হাত কামড়ে বলেন, অল্প বয়সে রক্ত গরম ছিল, তখন আমরা ছাত্রলীগ ভেঙে বেরিয়ে এসে জাতীয় সমাজতান্ত্রিক দল। তার কারণ 70-এর দশক ছিল মুক্তির দশক। চীন একদিকে, শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি পেরামোড়া, যারা আজকে ক্ষমতায় এসেছে, সে এক উত্তাল আন্দোলনের যুগ। সরবন বিশ্ববিদ্যালয়, জা পল সার্ত্রের অনুপ্রেরণায় ফ্রান্সের ছাত্র সমাজ, তার একটা প্রভাব পড়েছিল। কিন্তু তারাও এখন বলছে যে বঙ্গবন্ধুকে অস্বীকার করা যায় না। এইরকম একটা পরিস্থিতিতে যখন রয়েছেন, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর তিনি নিজে গেছেন। তিনি জানতেন অবশ্য, ডক্টর ইউনূসকে আমি কখনোই মনে করি না যে তার পাণ্ডিত্য বা তিনি যে ভারত বিদ্বেষী, এটা কখনো মনে করার কোনো কারণ নেই, তার অতীত সেটা বলে না। কিন্তু তিনি কোথাও একটা জায়গায় সাকাম করলেন। তারা হচ্ছে অবশ্যই জামাত বা হিজবুত তাহরিক। এরা বোঝালে যে 7% কিন্তু দুর্ধর্ষ হয়ে যেতে পারে, কেন পেছন থেকে নাকি ভারত তাদের হাওয়া দিয়ে যাচ্ছে। কি অপমান বলুন তো বাংলাদেশের এই হিন্দুদের। তারা নিজের দেশকে নিজের ভূমি মনে করছে, তারা ওদের বলছে মামাবাড়ি, ওখানে চলে যা। কথায় রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, চাটি মারলো। সেদিনকে একজন প্রধান শিক্ষককে ঠিক ঘাড়ের কাছে, ভাগ্য ভালো সেই ওই হিজবুতি বা হচ্ছে জামাতি যেই হোক, তার হাতে চাপাতি ছিল না, তাহলে চাপাতিগুলো ঠিক ওখানেই মারলো।
এই অপমান নিয়ে তারা বাঁচছে। কিন্তু ভারত সরকারও বলছে যে না, তাদের তো আমরা বলতে পারি না, বাংলাদেশ তাদের ভূমি। কেউ তো শরণার্থী হয়ে থাকতে চায় না এই পৃথিবীতে। আর বিশেষ করে বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে অত্যন্ত আত্মাভিমানী জাত, স্বাধীনতা প্রিয় জাতি, তারা তো পারবেই না। কিন্তু আমি জানতাম চিন্ময় কৃষ্ণ দাসকে দেবে না, ওই 7%কে তাকে ভয় পায়, ভয়। তিনি চট্টগ্রাম, রংপুর যত তাকে অ্যালাউ করবে, ছেড়ে দিলে আবার যদি হয়, সেই ভয়ে মুক্তি দেওয়া তাকে যাবে না। এটা ঘটনা। আজকে প্রচুর পুলিশ, বিজিবি, এমনকি সেনাবাহিনীর লোক, তারা রয়েছেন 11 জন অকুত ভয়, যাদের সেই সব আইনজীবীরা তারা লড়াই দিলেন। লড়াই দেওয়ার পরও হয়নি, তারা উচ্চতর আদালতে যাবেন, অর্থাৎ হাইকোর্টে আসবেন, তারপর তো সুপ্রিম কোর্ট রয়েছে। নিশ্চয়ই একদিন চিন্ময় কৃষ্ণ দাস, তার তো মুক্তি একদিন, আজ না হোক কাল তো একদিন তো হবেই। তার কারণ হচ্ছে দেশদ্রোহিতার কারণে তাকে মুক্তি দেওয়া গেল না। এই হচ্ছে লজিক। যাই হোক, আমি প্রথমে একটি প্রতিবেদন নেব, প্রতিবেদনের পর এক এক করে আসব এই বঙ্গের অনেকেই যারা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপির রাহুল সিনহা, কংগ্রেসের প্রাক্তন সাংসদ, গুরুত্বপূর্ণ জাতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম এবং তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তারা বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যও শোনাবো এবং প্যানেল আজকে কি বলছে এই বিষয়ে অবশ্যই সেদিকে আপনারা মন দিয়ে শুনবেন, তার কারণ একটি আকর্ষণীয় পর্ব আজকে হতে চলেছে। দেখুন প্রতিবেদন। অপেক্ষার অবসান আর হলো না। নতুন বছরেও জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার ফের তার জামিনের আর্জি খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। প্রায় 8 ঘন্টার শুনানি চলে। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি করেন দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম। সরকারি আইনজীবী মফিজুল হক ভূঁইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসীর জামিনের আবেদন খারিজ করেন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা জানান, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ সম্পূর্ণ নির্দোষ। তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। এদিন সশরীরে আদালতে উপস্থিত হননি চিন্ময় কৃষ্ণ। ভার্চুয়ালি আদালতের শুনানিতে হাজিরা দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি করেন দায়রা বিচারক মোহাম্মদ সৈফুল ইসলাম। চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা জানান, তাকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, জামিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের তরফে আপত্তি জানানো হয়। বলা হয়, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। আদালত জামিন মঞ্জুর করেনি, তবে উচ্চ আদালতে আবেদনের সুযোগ রয়েছে। আদালতের শুনানি চলাকালীনই আদালত চত্বরে ওঠে ভারত বিরোধী স্লোগান। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জামাতপন্থী আইনজীবীদের ভিড়ে ঠাসা রয়েছে গোটা আদালত চত্বর। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করেন আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সহ 11 জন। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় আদালত চত্বর ছাড়েন চিন্ময় কৃষ্ণের পক্ষের আইনজীবীরা। এটা আপনারা ওই ভিডিও দিয়ে আপনারা কোনো প্রমাণ করতে পারবেন না, কারণ এটা হলো সামাজিক মাধ্যমের যোগাযোগের ভিডিও। সে কোথায় এরা ভিডিও দিয়ে সবগুলো বলার পরে ওটা কি করে সব কথা শুনে অথচ এটা আমরা নাম হয়তো একটা পরবর্তীতে আবার শুনে দিতে পারবো। কোনো তারিখ দিয়েছে কিনা? কোনো তারিখ দিয়েছে না? এখনো তারিখ দেয় নাই। এখনো তারিখ দেয় নাই। তারিখ হয়তো পরে জানাতে পারবো। এটা এখন তারিখ দেয় নাই। এরা আবেদন কোর্টটা উঠে গেছে। এখন দাবি হবে না, দাবি দেয় নাই। আপনাদের দাবিগুলো কি থাকবে? আমাদের দাবিগুলো থাকবে উনি যে রাষ্ট্রপক্ষ, যে রাষ্ট্রের আমাদের যে সার্বভৌমত্ব, যে আমাদের যে রাষ্ট্রীয় যে পতাকা, সে পতাকা যে অবমাননা করছে, সে পতাকার অবমাননা সুষ্ঠু তদন্ত করব। সেই সুষ্ঠু তদন্ত করব, তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করে তার আইনগত শাস্তি করা হবে। গত 26শে নভেম্বরও চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে যায় চট্টগ্রাম আদালতে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। আর এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনে অব্যাহত।
দুই দেশের সম্পর্কেও এর প্রভাব পড়েছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এটা গেল হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের আজকের যে পরিণতি আপনারা দেখলেন। আপনাদেরকে একটি তথ্য দিয়ে দিই, 2024 সাল যে বছর সবে শেষ হলো, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2200টি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা হয়েছে, যেটা ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, কিন্তু এটাকে অস্বীকার করছে হিন্দু বিদ্বেষী ইউনূস সরকার। তারা মানতে চাইছে না। আমি এই বিষয়গুলো নিয়ে পরে আসবো অবশ্যইভাবে। আমি যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকে প্যানেলে তাদের এক এক করে দেবো, এবং অনেকের বক্তব্য রয়েছে, এক এক করে শোনাতে থাকবো। ডক্টর আশিস দাস, যিনি অধ্যাপনা করেন এবং বাংলাদেশের উপর যার গবেষণা এবং তিনটি বই রয়েছে, পুস্তক রয়েছে, এবং রয়েছেন আমাদের সাংবাদিক সুজারু মিত্র, প্রত্যেকে আপনারা তাকে চেনেন। বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে তার প্রতিবেদন আপনারা দেখছেন। এবং রয়েছেন দেবাশিস চৌধুরী, যিনি জাতীয়তাবাদী একজন বিশ্লেষক, রাজনৈতিকভাবে বিশ্লেষক এবং অধ্যাপনা করেন, এবং আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টি উভয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমি ডক্টর আশিস দাসের কাছে প্রথমে আসবো। ডক্টর আশিস দাস, এই তো অবস্থা, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী স্পেসিফিক্যালি ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস তার যে এই যে গ্যাং, ইউনূস গ্যাং যেটাকে বলা হয়, সেই ইউনূস গ্যাংয়ের আপনি শুনছিলেন সেখানে আইনজীবীরা 90% দেশে আইনজীবীরা ওখানে কী সব উত্তেজক স্লোগান দিয়েছে, ফলে বিচারক কী বা করতে পারেন। যাই হোক, দেশদ্রোহিতা দিয়েছে একজন সাধু সন্ন্যাসী, যারাতে কোনো অস্ত্র বা কোনো একটা ভিডিও ফুটেজ ডক্টর ইউনূসের রেখা, বা হচ্ছে যে বিখ্যাত যে সমস্ত সমন্বয়ক যারা রয়েছেন, যাদের এখন ভরা পৌষ মাস চলছে, সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, আহা কী সব, মানে 31শে ডিসেম্বর খুব মজমস্তি ফুর্তি হয়েছে তাদের, ভিডিও কিছু আসতে পরে দেখাবো। ডক্টর আশিস দাস, আপনি বলুন, এই বাংলাদেশ নিজেকে কোনোদিন এস্টাবলিশ করতে পারবে যে আমরা একটা সত্যিকারের একটা সুষম একটা গণতান্ত্রিক সমাজ আমরা তৈরি করতে চেয়েছিলাম? এই হচ্ছে তার উদাহরণ, এই হচ্ছে তার প্রমাণ। বলতে পারবে কোনোদিন? শুনুন, এই মুহূর্তের বাংলাদেশ বলে কোনো দেশ নেই। এটা দুর্বৃত্তদের একটা ভৌগোলিক কাঠামো আছে, কিন্তু সেখানে শুধু দুর্বৃত্তরা বাস করে। সেই দুর্বৃত্তরাই এখন বাংলাদেশকে পরিচালনা করার ওই অন্তর্বর্তী সরকারের নাম দিয়ে হিন্দু বিদ্বেষী ইউনূস তার প্রধান হয়ে বসে দেশ চালানোর চেষ্টা করছে। এটা প্রথম কথা। দুই, আপনি যে উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছিলেন, কেন বললাম দেশ নেই, বাংলাদেশ বলে কোনো দেশ নেই। আইনের শাসন ওই দেশে তো নেই, কারণ আইনজীবীরা যদি আদালত চত্বরে, আইনজীবীরা যারা দেশের সাধারণ মানুষকে আইনের পাঠ শেখাবে, তারাই যদি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করে, তাহলে সেটাই সেই দেশের শাসন কি আছে? সেই দেশে কোনো শাসন প্রক্রিয়া কি আদৌ চলছে? এটা 2 নম্বর। 3 নম্বর, আপনি যেটা বলছিলেন সমন্বয়কদের কথা, সমন্বয়কদের অবস্থা কিন্তু খুব খারাপ। কারণ আপনি দেখবেন গতকাল থেকে ওদের ফেসবুক, অনেকে তো বলছেন পৌষ মাস চলছে তাদের। না, পৌষ মাস না, ওরা একদম ভীতি শঙ্কায় এত গ্রাস করেছে, ফেসবুক আইডি নিজেদের ডিঅ্যাক্টিভেট করে বসে আছে। ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে, এবার নিজেদেরকে ধীরে ধীরে ডিঅ্যাক্টিভেট করে কোথায় পালানোর কথা ভাববে, তাদেরকে ভাবতে হবে। কারণ আপনি ক্রমান্বয়ে ওই 5ই আগস্টের পর এই সমন্বয়কদের যে ঔদ্ধত্য, এই সমন্বয়কদের যে লুটতরাজ, এই সমন্বয়কদের যে মামলাকে কেন্দ্র করে বাণিজ্য করা, কোটি কোটি টাকা নিজেদের সঞ্চয় করেছে, এই সমন্বয়করা 5ই আগস্টের পর ক্রমাগত পিছোচ্ছে। কেন ক্রমাগত পিছোচ্ছে? প্রথমে বলল কি রাষ্ট্রপতিকে সরাতে হবে, পিছোলাম। তারপরে বলল কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, পিছোলাম। তারপরে বলল কি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেব, 2.5 লাখ লোক হবে, 25,000ও লোক হয়নি, পিছোলাম। পিছিয়ে গিয়ে মনে পুকুরে পড়েছে এবার, পিছোলাম। তারপরে বলছে কি সংবিধানকে কবর দেব। কোন সংবিধানকে কবর দেবে? 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধান মুজিবুর রহমান তৈরি করেছিলেন, সেই সংবিধানের মূল স্লোগান ছিল, মূল সূত্র ছিল, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশ গঠিত হয়েছিল, সেটা হচ্ছে সাম্য, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। আপনি এই 4টে আদর্শকে আপনি কবর দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আপনাকে একটু থামাচ্ছি। মাসুদ কামাল, যিনি একজন বিখ্যাত সাংবাদিক,
এবং এই মুহূর্তে একজন ভালো ব্লগারও। তিনি এবং সুচারু বলছিল যে সে একজন কিন্তু কেয়ালে রীতিমতো সে একজন আওয়ামী লীগ সরকারের বিরোধিতাও তিনি করেছেন। কি বলছেন এই হাসনাত আবদুল্লাহর এই কথা একটু শুনবো। ছাত্রলীগ দিকে ধরেছে এটা বলতে স্যার আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ। আপনারা জানেন আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকে অনেকে মেনে নিতে পারে না। সেজন্যই সচিবালয়ে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনা নেন। আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি, এই খুলনা দেশে পুনর্বাসন হবে না। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, হ্যান হবে। এই যে হাসনাত আবদুল্লাহ বলছে আওয়ামী লীগ বুঝে, আওয়ামী লীগও বুঝে না, অপ্রাসঙ্গিকও বুঝে না। আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগ একটা বিরাট দল। এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে। এরা মনে করে আজকে একটা ডিক্লারেশন দেব, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আচ্ছা যদি আওয়ামী লীগ শেষই হয়, সচিবালয়ে আগুন ধরছে, সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে, ছাত্রলীগ নাকি ধরাইছে, এটা বলতেছে। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে। তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাড়ের মধ্যে চাইপা আছে। আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না। যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না, সেটাকে আপনি নিশ্চিত করে দিবেন কেমনে করে ভাই? সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমনে করে করবেন? আওয়ামী লীগের ভূত ঘাড়ে চেপে বসেছে। বাংলাদেশে ভালো ওঝাই নেই যে আওয়ামী লীগের ভূত ঘাট থেকে, হাসনাতের হাত থেকে নাদুস নুদুস সমন্বয়ক ওর ঘাট থেকে নামাবে, ওরকম ভালো ওঝাই তো নেই। সেটাই মাসুদ কামাল বলতে চাইছিলেন। সেটা হচ্ছে সুজিত দা যে কথাটা বলছিলাম, যে ওই সংবিধানকে কবর দেবে, এই হাসনাতই তো বলেছে। আর মুখে দেশে ফিরতে দেবে না। হ্যাঁ, দেশে ফিরতে দেবে না। আরে ওটা ওর দেশ নাকি? ও কোথায় নিজে থাকবে নিজেই জানে না, বুঝতে পারছে না। বাচ্চা ছেলে তো, ভবিষ্যৎ পড়তে পারছে না। অনেক অভিজ্ঞতা থাকলে মানুষ একটা ভবিষ্যৎ পড়তে পারে, এদের কোনো ভবিষ্যৎ পড়ার অভিজ্ঞতাই নেই। দ্বিতীয়ত যে কথাটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বললো, দিয়েছে। বিপ্লব, জুলাই বিপ্লব দিয়ে বললো সরকার 15 দিনের মধ্যে ঘোষণাপত্র দেবে, সব সরকারের দিকে ঠেলে দিচ্ছে। আবার সরকার কি করলো? সরকার বলল যে সবার সাথে আলোচনা সাপেক্ষে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে, বিপ্লব শব্দটা বাদ। যেটা আপনি প্রথম থেকে বলছিলেন, বিপ্লব তার একটা ম্যানিফেস্টো থাকে, তার একটা ঘোষণাপত্র আগেই থাকে যে কি লক্ষ্যে বিপ্লবটা হচ্ছে, কি লক্ষ্যে বিপ্লব, বিপ্লব হয়ে যাওয়ার পর ঘোষণাপত্র দেবে হাসনাত। এরা সমস্ত হয়েছে। আমি আসবো আপনার কাছে একটু, দেবাশিস চৌধুরী, আপনার কাছে প্রারম্ভিক আরেকটা বক্তব্য। এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কিসের এত ভয়? 7%, আমরা 90% ইসলামের দেশে, মুসলমানের দেশে একটা 7% যারা সামান্যভাবে করে, মূলত চাকরিজীবী। আর যারা ছোটোখাটো দোকানদারি বা এর উপর কোনো রকমের বেঁচে রয়েছে, তাদের তো দোকানপাট সব পুড়িয়ে দিয়েছে বেশিরভাগই আজ রয়েছে। তা এইরকম একটা জায়গায় এই সমস্ত মানুষদের নিয়েই কিছু লোক ইস্কনে যায়, কিছু লোক পুণ্ডরিক ধামে যায়, কিছু লোক যায় দুবেলা খাবার জন্যে। বহু গরিব মুসলমান যেরকম মাদ্রাসায় পড়াশোনা করে বা মসজিদের উপর নির্ভরশীল থাকে, এরকমই তো তার উপর তাকে দেশদ্রোহিতা দিয়েছে এবং একের পর এক বেল প্রতিদিন খারিজ হচ্ছে। এই যে পরিস্থিতি, এ বাংলাদেশকে কি আগামী দিনে ডুবিয়ে ছাড়বে? দেখুন দাদা একদম সঠিক কথা বলো, বাংলাদেশ বলে কোনো দেশ নেই, সত্যিই নেই। কারণ আপনাদের এই কার্যক্রম আগেও, দাদাও ছিল, আমরা একসঙ্গে ছিলাম, আগেও আপনাদের এখানে প্রতিবেদন মানে একটা বক্তব্য রেখেছি। সেটা হচ্ছে বাংলাদেশ মূলত তিনটে, ওর মধ্যে চেতনা আছে, 3 রকমের বাংলাদেশ। একটা মুক্তিযুদ্ধ বাংলা, ভাষা আন্দোলনের বাংলাদেশ, একটা ইস্ট পাকিস্তানের একটা অংশ থেকেই গেছে, রাজাকার খান সেনাদের যে বাংলাদেশ, সেটা এখন জামাতের রূপে দেখা যাচ্ছে। আর একটা আওয়ামী লীগ, মানে মুজিব ফ্যামিলির একটা বাংলাদেশ আছে, তার ফ্যান ফলোইং।
সত্যি বাংলাদেশ এমন একটা ফ্লাক্সের মধ্যে দিয়ে যাচ্ছে যে এই তিনটে বাংলাদেশের মধ্যে সংঘর্ষ চলছে, তিনটে বাংলাদেশের মধ্যে সংঘর্ষ চলছে। আর মনে রাখতে হবে এই তিনটে যে বাংলাদেশ আছে এর মধ্যে দুটোর মধ্যে হিন্দুদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ অ্যাজ র্যাডিক্যাল। একটা কেমিক্যাল রিয়াকশন আমরা জানি মেন এজেন্টের রিএজেন্টের সঙ্গে র্যাডিক্যালের খুব ক্যাটালিস্টের খুব কাজ থাকে, একটা ক্যাটালিস্টের কাজ করে হিন্দু সমাজ কিন্তু বাংলাদেশে, কারণ ওদের মধ্যে থেকেই লেখাপড়া জানার সমাজটা আসে, চাকরিজীবী সমাজটা আসে, ব্যবসা বাণিজ্যের সমাজটা আসে। মানে মধ্যবিত্ত সমাজ যদি বাংলাদেশের বলতে হয় সেটা হিন্দুদের সমাজ, উচ্চবিত্ত না হলেও মধ্যবিত্ত সমাজটা কিন্তু হিন্দুদের সমাজ বাংলাদেশে। আর মধ্যবিত্ত সমাজ কিন্তু ক্যাটালিস্টের কাজ করে, যে কোনো সমাজ বিজ্ঞান তত্ত্বে সেটা বলে, একদমই সেই জন্য ক্যাটালিস্টের কাজ করে। এবার বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ সেখানে হিন্দুদের অবস্থান আছে, আওয়ামী লীগের মেন ভোটার হিসেবে হিন্দুদের অবস্থান আছে, মুজিবুর ফলোয়ারদের মধ্যে হিন্দুদের একটা জায়গা আছে। হিন্দুদের শুধু জায়গা নেই বাংলাদেশে, সেটা হচ্ছে এই রাজাকারদের যে বাংলাদেশটা, জামাতে যে বাংলাদেশ, সেখানে হিন্দুদের ওই জায়গাটা সংঘাতটা হচ্ছে, কেননা তিনটে বাংলাদেশ নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। আর সেখানে হিন্দুদের অবস্থান খুবই ক্যাটালিস্টের মতো গুরুত্বপূর্ণ। আর ইসকনের অবস্থানটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ইসকন যেই ধরনের লিবারাল হিন্দুইজম আমরা মানে আলোচনার সাপেক্ষে বলি, একটা কট্টর হিন্দুত্ব হতেই পারে, এটা হতেই পারে আলোচনার সাপেক্ষে যে একটা অ্যাগ্রেসিভ হিন্দুত্ব আছে, কিন্তু ইসকন তো অ্যাগ্রেসিভ হিন্দুত্ব নয়। ইসকন একটা সমন্বয়কারী, একটা সেবামূলক, প্রেম ভালোবাসার একটা মতাদর্শ। এই মতাদর্শ জামাতের যে অ্যাগ্রেসিভ ইসলামিক র্যাডিক্যালিজম সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করে, প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে করে। যেটা আপনার কথার মধ্যে ছিল যে গরিব মুসলমানরা ওখানে সেবা পায়, গরিব মুসলমানরা ইসকনে গিয়ে একটা আশ্রয় পায়, গরিব মুসলমানরাও এই জামাত জিহাদিদের অ্যাগ্রেসিভ, তাদের একদম পুরো গোড়ামিটা ভালোবাসে না। কারণ একটা বাংলাদেশের চেতনা অবশ্যই আছে, লালন ফকির সুফি মতাদর্শের একটা মানে যেটা ফকিরদের যে বাংলাদেশ, মানে ঠিক এই কারণে ফরহাদ মাজার কিন্তু বলেছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও ভালো ছেলে, চিন্ময় ভালো ছেলে, চিন্ময়ের সাথে আমি কতবার কথা বলেছি। ফরহাদ মাজারের মতো যে একজন রাষ্ট্রনায়ক, যিনি এই সুফিজমের একজন বড় প্রবক্তা। ইসকন তাদের ভাষা হয়ে দাঁড়ায়, ইসকন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। ইসকন সামগ্রিকভাবে যারা একটু লিবারেল মুসলিম, গরিব মুসলমানদের মধ্যে যারা গরিব মুসলমানরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, মানে রুটি কাপড়া নিয়ে ব্যস্ত, তাদের এই জিহাদ জামাতের গোড়ামি ওদের কারোই পছন্দ না। হিন্দু সমাজের মধ্যে গোড়ামি পছন্দ করবে না, গরিব মানুষ ওখানেও করবে না। তো সেই জন্য ইসকন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে ভাঙতে চাইছে, কারণ ইসকনের একটা বিশেষ গুরুত্ব আছে, হিন্দু সমাজের একটা ক্যাটালিস্ট হিসেবে একটা রোল আছে। তো এই সামগ্রিকভাবে জামাত বুঝেছে যে আওয়ামী লীগকেও যদি একটু উইক করতে হয়, যেটা আপনি প্রতিবাদে বলে আওয়ামী লীগকে উইক করা খুব কঠিন, আর এই যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ সেটাকে যদি নষ্ট করতে হয়, যেটা দাদার কথার মধ্যে আসলো যে ওরা সংবিধান পাল্টে দেবে, কবর দেবে, তার মানে ওরা মুক্তিযুদ্ধের যে লেগেসিটা আছে, ভাষার লেগেসি আছে, ওটা করে ভাঙতে চাইছে। ওরা আরবি, ফার্সি, উর্দু, যেটা মানে জামাতি যে লেগেসি, ওটাকে প্রাধান্য দিতে চাইছে। তো সেখানে হিন্দুদের দমন করাটা খুব মানে ওদের জন্য অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াচ্ছে। আমি সেই জায়গা থেকে, আপনি যেমন হিন্দু মধ্যবিত্ত সমাজ, আমি তো এটা মনে করি ডক্টর ইউনূস বা তার কিছু কার্যক্রমে তিনি দারিদ্র এলিভেট করে নিয়ে এসেছেন, বিতর্কিত হয়েছেন, সে প্রশ্ন অন্য। কিন্তু বাংলাদেশে যেরকম তৌহিদ হাসানের মতো লোক বা যতই বিতর্কিত হোক এই যে আসিফ নজরুলের মতো লোক, তারা তো মিডল ক্লাস বেঙ্গলি মুসলিম সেই আইডেন্টিটি থেকে এসছে, তারাও চুপ। না দেখুন, আজকে মোহাম্মদ ইউনূস যেটা করেছে, যেটা মানে খুব ওনার করা ঠিক হয়নি। উনি যেই মাপের মানুষ ছিল ওটা উনি একদম পাপেট হতে রাজি হয়ে গেছে। কিছু অসাধু শক্তিদের, মানে যারা পুরোপুরি ফান্ডামেন্টালিস্ট, যাদের কোনো লজিকে যারা কাজ করে না, এই জামাত জিহাদেরা কোনো লজিকে কাজ করে না, এরা মানে উর্দুতেই বলে লকিরের ফকির, মানে লকিরের ফকির, মানে বাস ওই অক্ষরে মানে একদম আক্ষরিকভাবে ওরা ইসলাম করবে, যেটা তালিবান হোক বা আইসিস হোক বা দায়েশ হোক, সেরকম এরা। তো মোহাম্মদ ইউনূসের মধ্যে মানুষ তাদের যে হয়ে পাপেট হবেন এটা ওনার কাছে প্রত্যাশিত ছিল না, কিন্তু উনি যেহেতু এভাবে সারেন্ডার হলেন, এখন ওনাকে তো ভুগতে হবে এর কনসিকুয়েন্সেস। এবং অবশ্যই কনসিকুয়েন্সেস এটা হতে হবে। তার কারণ হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসের এটা হওয়া ছিল, উনি ভেবেছিলেন হয়তো এদেরকে চেঞ্জ করা যাবে, স্বভাব বদলানো যাবে না। তার কারণ এটি একটি মতাদর্শের উপর দাঁড়িয়ে আছে, জামাত হোক, হিজবুত তাহরিক হোক, তার একটা মতাদর্শের উপর দাঁড়িয়ে আছে। ফলে এটা বাংলাদেশের হিন্দু সমাজের এই অবদমনের মধ্যে কয়েকজন বিচ্ছিন্ন ব্যক্তি বা কেউ বলছেন, কেউ হয়তো আওয়ামী লীগকে সাপোর্ট করছেন, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধে রয়েছে, কিন্তু সম্মিলিতভাবে যদি সংখ্যালঘু এই মধ্যবিত্তের, যেটা দেবাশিস চৌধুরী বললেন, যে যারা ক্যাটালিস্টের ভূমিকা কাজ করেন বা কাঠবিড়ালির মতো একটা ভূমিকা পালন করেন সেতু হিসাবে,
তাদের উপর এই যে ধারাবাহিক এবং তাদের যিনি নেতা তাকে যেভাবে করছে, এবং দেখুন কিভাবে এইসব ছবিগুলো, এরকম ছবি যদি ক্রমান্বয়ে সাজাক, এবং এটা গোটা বিশ্বে এখন এই ছবিগুলো পৌঁছে গেছে, মুখ লোকাবে কোথায়, যে বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া যারা রয়েছেন, যারা ইসলামকেও মানেন কিন্তু মধ্যবিত্ত হিসাবে যারা উঠে এসেছেন, বিভিন্ন জায়গায় যারা পড়ান, বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্বে, তারা কোথায় যাবেন? আমি একটু সুচারুর কাছে আসার আগে বেশ কয়েকজনের একটু বক্তব্য দ্রুত একটু শুনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, তিনি কি বলছেন? আদালত এই জামিন মঞ্জুর করেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক, এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেভাবে বাংলাদেশে মৌলবাদীরা ইসলামিক মৌলবাদের নামে তাণ্ডব চালাচ্ছে, সেই তাণ্ডব থেকে আদালতও দূরে নয়, এবং সেই কারণেই বোধ করি আদালত এই জামিন মঞ্জুর করে। আরও একজনের বক্তব্য শুনে নেব। অধীর রঞ্জন চৌধুরী, যিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং দীর্ঘদিনের সাংসদ, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? আমাদের কোর্ট জামিন যে দেবে না সেটা বোঝাই যাচ্ছিল। এটাই বাংলাদেশের আজকের যে সরকার, সেই সরকার তো গণতান্ত্রিক সরকার নয়, মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। তারা নিজেদের ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারে আমার জানা নেই, কিন্তু যাকেই হোক, সে ও বাংলায় হোক আর এ বাংলায় হোক, এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক, প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্ব হোক, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রেমী মানুষ, তারা কিন্তু সবসময় দাবি করে থাকে। সুচারু, আপনার দীর্ঘ যে দিনের যে বয়ান বা বক্তব্যগুলো দেখি, ন্যারেটিভগুলো, আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কিন্তু বাংলার যারা রয়েছে, শুধু ভারতীয় জনতা পার্টি নয়, সবাই প্রায় এক সেভাবে গণতন্ত্র, মানবাধিকার এই প্রশ্নগুলো উঠে আসছে, এবং এই যে নির্যাতন, এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে আর কি একটা মানে সাধু বেসিক্যালি তিনি ইয়ে করেন, এবং ফরহাদ মাজার যাকে বারবার করে বলেছেন ও ভালো ছেলে, তার এই অবস্থা, এই পরিস্থিতি কি কোথাও বাংলার রাজনীতিতে প্রভাব ফেলছে, এবং 2026-এর নির্বাচনে এটা কি একটা বড় রকমের ইস্যুই হতে চলেছে? বাংলাদেশ যে একটা বড় রকম ইস্যু, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জেলে থাকাটা যে একটা বড় ইস্যু হচ্ছে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে এ পর্যন্ত 71 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে লড়েছেন, প্রত্যেকে মামলা খেয়েছেন, আর নয় ওখানকার যে নিদান, গণপিটুনি, ফেলে রাস্তায় মার খেয়েছেন। রবীন রায় খেয়েছেন, এমনকি রবীন রায়ের পরবর্তীতে রবীন্দ্র ঘোষ যিনি লড়ছিলেন, তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন, অসুস্থ হয়ে আমাদের কলকাতারই এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকে যিনি কোর্টে মুভ করেন, অপূর্ব ভট্টাচার্য। অপূর্ব ভট্টাচার্য যখন ওকালতনামা নিতে যাচ্ছে আজকে আদালতে চট্টগ্রামে, আসছি পশ্চিমবঙ্গেরটায়, যখন তিনি আদালতে নিতে যাচ্ছেন ওকালতনামা, সেখানে একটা নির্দেশ হচ্ছে যে সনাতনী জাগরণ জোটের যেন আদালত চত্বরের বাইরে কেউ থাকে না। অথচ দেখা যাচ্ছে আদালত চত্বরে কালো ওই বর্মা পরে, আমি শুনেছি আইনজীবীরা যখন ওই বর্মা পরে নেন তখন তারা আইনের কথাই বলেন, সেখানে স্লোগান চলছে। বাংলাদেশের খুব ভালো জায়গা, বিখ্যাত জায়গা কক্সবাজার, কিন্তু আমার তো মনে হলো চট্টগ্রাম মহানগর আদালতটাই বোধহয় বাজারে পরিণত হয়েছে। ফলে কি ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সমস্ত 8 ঘন্টার মধ্যেই বিচারক জানিয়ে দিলেন যে না, জেলেই থাকতে হবে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতারে হয়েছে, এবং তাকে ছাড়লে নাকি অসুবিধা আছে। আমি জানি না যে চিটাগং থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি লং মার্চ করতে চেয়েছিলেন সনাতনী জাগরণ জোটকে একত্রিত করে, তাহলে বিএনপিকে কি করে পারমিট করলেন ডক্টর ইউনূস যে আগরতলা সীমান্তের কাছে গিয়ে ভারত বিরোধী স্লোগান দিয়ে লং মার্চ করতে? কিন্তু এই বিষয়ে যেমন আসছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে প্রশ্ন আপনি তুললেন, সেই প্রশ্নই সন্দেশখালীর মঞ্চ থেকে তুলে দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তিনি বারবার বলেছেন যে এ রাজ্যটাকেও বাংলাদেশ হতে দেবেন না, আমার কারোর ভোট লাগবে না, আমি যার যে আমার জন্য আছে আমি তার জন্য রয়েছি। নন্দীগ্রামে আমি হিন্দুদের ভোট পেয়ে জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে আমি তমলুকে জিতিয়েছি, কাঁথিতে আমি আমার ভাইকে জিতিয়েছি, তাই আমার জন্য যে আছে আমি তার জন্য আছি। কথাটা খুব ইঙ্গিতপূর্ণ। আর বলছেন 5% ভোট, মানে তিনি ধরেই নিয়েছেন আর 5% হিন্দু ভোট হলেই বিজেপি 2026-এ বাজিমাত করবে। ফলে এটা যে 26 সালে একটা বড় ইস্যু হবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে গোজাডাঙ্গা থেকে শুরু করে পেট্রাপোল
প্রায় দুটো বর্ডার এরিয়াতে গিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সনাতনী মানে অরাজনৈতিক ব্যানারে সনাতনীদের একত্রিত করে বিক্ষোভ করেছেন। ফলে এটা খুব পরিষ্কার যে বাংলাদেশের এই সংকীর্ণ রাজনীতি, এই পরিস্থিতি অবশ্যই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব ফেলবে। এবং এই নির্বাচনের এই প্রভাবটা যে বাংলাদেশে যদি ধারাবাহিকভাবে এরকম চলতে থাকে তার একটা প্রভাব, তার কারণ হচ্ছে যে মানবাধিকারের প্রশ্নটা আজকের যুগের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং 7% হিন্দু এবং বৌদ্ধ খ্রিস্টান আরও সংখ্যায় কম, যদি টোটাল ধরা যায় ওই 10% হয়তো কাছাকাছি গিয়ে পৌঁছবে। এইরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে এই যে বিভাজন, এই ভয়ঙ্কর একটা মেরুকরণ এই পুরো জায়গাটায় গিয়ে তৈরি করে দিল, এর দায় তো অবশ্যই একটা থাকবে। তার কারণ হচ্ছে যারা পশ্চিমবঙ্গ বা ভারত রাষ্ট্রের দিকে এটাকে ইঙ্গিত করতে চাইলেও কোথাও একটা জায়গায় হিন্দু বিদ্বেষী ডক্টর ইউনূস এটাকে তিনি সযত্নে লালন করলে ইতিহাসের কাছে তার এই যে কাজ, এই নোংরামিটা ঠিক কিভাবে এন্ড হতে চলেছে বলে আপনি মনে করেন? সেটা হচ্ছে আমরা অনেক স্বৈর শাসকের পতন দেখেছি তো। শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার, ভারতও কিন্তু বলেনি যে আমার দেশে পাঠিয়ে দাও, তিনি আমাদের করছেন, বাংলাদেশের আর্মির সহযোগিতায় কিন্তু তিনি গেছেন। এটা এমনকি কেউ তাকে টাচ পর্যন্ত করতে পারেনি। কিন্তু এদের কি হবে? সেটা হচ্ছে সুজিত দা সুচারুবাবু একটা সুন্দর কথা বলেছে, যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য তুলে ধরে লাস্টে যে বিশ্লেষণটা করলো, সেটা হচ্ছে সবাই এইটা মাথায় রাখতে হবে। তার মানে এখানেও কিন্তু ইউনিশরা আছে, আমাদের একটু সতর্ক থাকতে হবে। এইটা বলেই আমি আপনার মূল এটা দিচ্ছি। এটা হচ্ছে এই যে চিন্ময়বাবুর মূল দাবিটা কি ছিল? ওখানে সংখ্যালঘু, মানে সংখ্যালঘুর মধ্যে হিন্দুরা যেহেতু বেশি, এই জন্য আমরা হয়তো হিন্দু হিন্দু শব্দটা করছি। ওখানে সংখ্যালঘু মানুষদের নিরাপত্তার জন্য 8টা দাবি তুলেছিলেন, আর কিন্তু কিচ্ছু তোলেনি। এবং সেই দাবিগুলো খুব নিরীহ দাবি, এমন নয় যে জেলখানা ভেঙে জঙ্গিদের ছাড়িয়ে দেবে। আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন না যে এ মুক্তি পেয়ে গেছে, ও মুক্তি পেয়ে গেছে, জঙ্গিরাও তো প্রচুর মুক্তি পেয়েছে। উনি তো আর বলেননি জেলখানা ভেঙে জঙ্গিদের মুক্তি করবো। 8 দফা দাবির মধ্যে নিরাপত্তার দাবি তুলেছিলেন, মানুষের নিরাপত্তার দাবি তুলেছিলেন। তাতেই ইউনিশ কেঁপে অস্থির হয়ে যাচ্ছে। শুধু এবার আপনি চিন্ময়বাবুটা দেখবেন না, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এটাও কিন্তু আমাদের আলোচনায় রাখতে হবে যে ইউনিশের মানসিকতাটা কি, ইউনিশের মনস্তত্ত্বটা কি, সংখ্যালঘু মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন 2020 সালে যে বিসিএস পরীক্ষা হয়েছিল ওখানে, তার গেজেট নোটিফিকেশন হয়েছিল একটা অক্টোবরে আর একটা হচ্ছে এই ডিসেম্বরে, এই 2-1 দিন আগে হয়েছে। এবং অক্টোবরে যে মানে 222 জন ক্যাডারের নাম বাতিল করা হয়েছে, মানে অক্টোবর আর ডিসেম্বর মিলে 222 জন ক্যাডার যারা সিলেক্টেড, তার মধ্যে 71 জন কিন্তু সংখ্যালঘু। মানে আলাদা সংখ্যালঘুই বলছি, কারণ কতজন হিন্দু, কতজন বৌদ্ধ, কতজন খ্রিস্টান আমি বলতে পারবো না, সংখ্যালঘু। তাহলে ইউনিশ সরকারের মোটিভসটা কি? তাহলে ঘোষণা করে দিক যে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য কোনো সরকারি চাকরি নেই, আবেদন না করে। এখানে প্রশ্ন, মানে এইটা কিন্তু জামাত বা অনেকের কিন্তু তারা বলেছিলেন, বিশেষ করে পুলিশ, আনসার, এইসব জায়গায় সংখ্যালঘু এবং হিন্দুদের নিয়োগ দেওয়া চলবে না। আপনি বললেন না ঘোষণা করে দিক ডক্টর ইউনূস, করুক, পরিষ্কার উনি করছেন না। এই যে আপোষ করা, যেটা দেবাশিস বাবু বললেন, এই যে আপোষকামিতা, এটা কি রেখে টেকে চেপে রাখা যাচ্ছে? না, রেখে টেকে রাখা যাচ্ছে না তো। এই আপোষ, এই যে দেবাশিস একটা খুব সুন্দর কথা বলেছে, পুতুল হয়ে গেছে। আচ্ছা 84-85 বছরের একটা মানুষ পুতুল ছাড়া হবেটা কি? 84-85 বছর মানুষের কাছে আমি তার আরো সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু তার পুতুল হওয়া ছাড়া কোনো উপায় নেই। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আরেকটা কথা, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সংখ্যালঘু মানুষদের। আমি বলছি দৃষ্টিভঙ্গিটা কি? এইটা হচ্ছে ইউনিশ সরকারের সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গি। আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা কেউ বলছি না যে হিন্দু, কেউ বলছি না মুসলমান, আমি বলছি শাসকের দৃষ্টিভঙ্গি। 47-এ পাকিস্তান রাষ্ট্র, মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের প্রতি, মানে এখন যেটা বাংলাদেশ, এখন যে পূর্ব পাকিস্তানের প্রতি যে মনোভাবটা নিয়েছিল চাকরি দেওয়ার ক্ষেত্রে, স্কুল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কলেজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, পশ্চিম পাকিস্তানের শাসকদের যে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ছিল, ইউনিশ সরকার একই দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে সংখ্যালঘুদের প্রতি। এইটা দিয়েই আপনাকে বুঝতে হবে যে আপনার প্রেমটা কোথায় লুকিয়ে আছে, আপনি আসলে কে? আপনি 71-এর রাজাকার।
আমি দেবাশিস কাছে এই জায়গাটা থেকে যে উদাহরণটা দিলেন না, যে পশ্চিম পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো, যারা লিয়াকাত আলী, যারা এটা করেছে, তারা প্রত্যেককেই পূর্ব পাকিস্তানের মানুষকে তারা মনে করতো নিচু জাতের মুসলমান, আর হিন্দুদের তারা কি মতো কাফের, সুতরাং তাদেরকে বঞ্চিত রাখো। কিন্তু তখন একটা পার্থক্য ছিল, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার সংখ্যা অনুযায়ী হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানরাও ছিল। কিন্তু এখন ওটা চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে প্রশ্ন, যে মধ্যবিত্ত শিক্ষিত যারা রয়েছে তারা কিন্তু সেভাবে, আজকে মাসুদ কামাল বলছেন, ফরাদ মাজার বলেছেন, কিন্তু বাংলাদেশের অনেকেই যখন এখানে যারা আসছেন চিকিৎসা নামাজে, তারা বলছে হচ্ছে একটা লজিক তাদেরকে সাপ্লাই করে দেওয়া আছে, একটা ন্যারেটিভ, যেহেতু আওয়ামী লীগের সাথে ছিল সুতরাং ওদেরকে মারধর করা, সম্পত্তি লুট করা জায়েজ। এই যে মানসিকতা, এই মানসিকতা বাংলাদেশকে কি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের যে এটা একটা অস্তিত্বের সংকট, মানে ওদের মানে আইডিয়া অফ বাংলাদেশই আন্ডার ক্রাইসিস। বাংলাদেশ দেশটা কাদের, কিসের জন্য, কেন, এই মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে গেছে। ওরা নিজেদের মধ্যে ওদের মন্থন চলছে, ওরা ঠিক বুঝতে পারছে না বাংলাদেশ কিসের জন্য, কাদের জন্য, বাংলাদেশটা কি। বাংলাদেশ যদি হয় তাহলে বাংলা ভাষা আছে, বাংলা ভাষা যদি হয় তো সেটা তাহলে তার আরবি ফার্সির সঙ্গে কি কতটা নিকটতা আছে, কতটা দূরত্ব আছে, সেটা ওদের বাংলাদেশের লোকেদের ঠিক করতে হবে। যদি বাংলা ভাষা যদি হয় তাহলে তার আরবি ফার্সির সঙ্গে কতটা সান্নিধ্য আছে, কতটা আছে, থাকা উচিত। ওরা কি চাইছে? রবি ঠাকুরের কবিগুরুর যদি ওরা স্ট্যাচু ভাঙতে শুরু করে, রবি ঠাকুর যদি অস্বীকার করে, তাহলে বাংলা ভাষার, বাংলাদেশের বাংলা কতটুকু থাকলো, ওদের বিচার করতে হবে ওগুলো। তো ওদের জন্য এটার আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমার বন্ধুরা, কিছু বন্ধু আছে এখন বন্ধুরা আছে বাংলাদেশ, ওরা বলছে যে এটা অমীমাংসিত, এটা মানে এখনো কিন্তু কোনো রেজলিউশন হচ্ছে না। বাংলাদেশের রেজলিউশন ওরা বলছে যখন হবে একটা বিরাট বড় জেনোসাইডের দিকে যাচ্ছে, বিরাট বড় জেনোসাইড, ওরা কিন্তু নিজেদের মধ্যে মারপিট করবে এবার। হিন্দুরা হচ্ছে মানে ইজি টার্গেট, হিন্দুদের টার্গেট করা হয়েছে আমার ব্যক্তিগত মত ইজি টার্গেট হিসেবে, কারণ ওটাকে সহজ টার্গেট করা যায়, কারণ সংখ্যা কম ইত্যাদি। কিন্তু ওই যেটা একটা বাংলা কথা আছে না, মানে কাজের মাসিকে, কাজের লোককে বকা দিয়ে বউকে শাসন করা, সেরকম মানে হিন্দুদের টার্গেট করে অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে। যেটা উনিও বললেন যে আওয়ামী লীগ আর মুজিব ফলোয়াররা কিন্তু অত সহজে ছাড়বে না, কিন্তু বাংলাদেশ ওরা ছাড়বে না। মুজিবুরের ওর ফ্যামিলির বিরাট বড় ফলোয়িং আছে, আর বছরের পর বছর তারা অনেক রকমের সুযোগ সুবিধা ইত্যাদি, মানে এন্ট্রেজ, যেরকম ওয়েস্ট বেঙ্গলেও একটা এন্ট্রেজ বাম মানসিকতা আছে, লেফটের একটা কিছু একটা লোকজন আছে, কংগ্রেস পার্টির লোক আছে, ইন্দিরা গান্ধী, তারপরে ইন্ডিয়াতে যেরকম গান্ধী ফ্যামিলির একটা বিরাট বড় ফলোয়িং আছে, ওরা সোনিয়া গান্ধীকেও মেনে নিয়েছে, মানে কথা বলছি আমি। তো সেই জন্য গান্ধী ফ্যামিলি সহজে যাবে না, কিন্তু হিন্দুরা ইজি টার্গেট। এই চিন্ময় প্রভুকে অ্যাটাক করে, ইসকনকে অ্যাটাক করে, হিন্দুদের আক্রমণ করে ওরা অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে ভয় দেখাতে চাইছে, আমার ব্যক্তিগত মত। এটা মানে ভীষণ লক্ষান্তর, খুব একটা চিপ ছোট লোকের রাজনীতি হচ্ছে, মানে বেসিক্যালি ছোট লোকদের কাজ হচ্ছে, আর কিছু না। কিন্তু এই যে যেই ধরনের এখন বাংলাদেশের পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের মধ্যে কিন্তু ওদের নিজেদের মধ্যে একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। বাংলাদেশ যদি ওরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিস যদি সত্যি ইউনিসের মতন কাজ করে, নোবেল জয়ীর মতন যদি সে কাজ করে, যদি সে সত্যিকারের মেরুদণ্ড যদি সে দেখায়, সে ইলেকশন ডিক্লেয়ার করবে, তার যে ম্যান্ডেট অ্যাজ ইন্টারিম বা কেয়ারটেকার হোয়াটএভার তার যে ম্যান্ডেট, উনি অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশ, জুডিশিয়ারি, আর্মি, এটাকে ডিরাডিক্যালাইজ করা ওনার কাজ। কারণ যেইভাবে ওদের পুলিশ, মিলিটারি আর জুডিশিয়ারি কাজ করছে, কোনো সভ্য সমাজে, সভ্য দেশে আজকে 21শ শতাব্দীতে কোনো জুডিশিয়ারি এইভাবে কাজ করতে পারে না। পুরোপুরি র্যাডিক্যালাইজ হয়ে গেছে, ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছে, রুল অফ ল ব্রেকডাউন করেছে। ওনাকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসকে ফেরাতে হবে, ইমিডিয়েট ইলেকশন করাতে হবে, একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিস্থাপিত করতে হবে। যদি উনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। সেটা আমার মনে হয় যে এটাকে খুব বেশি দেরি করা যাবে না, একদম না, এক্ষুনি করতে হবে, তা না হলে বাংলাদেশের সিভিল ওয়ার হবে, অবিলম্বে মানে অবশ্যম্ভাবী সিভিল ওয়ার হবে। আওয়ামী লীগের লোক, জামাতের লোক আর অন্যান্য যতগুলো ফোর্সেস আছে, বাংলাদেশ কিন্তু, যেটা দাদা একদম ঠিক বলেছে, বাংলাদেশ বলে সত্যি কোনো দেশ নেই, ওটা এমন একটা চক্র হয়ে দাঁড়িয়েছে, এতগুলো ফোর্সেস আছে, ওখানে আরাকান আর্মি উঠে দাঁড়িয়েছে। আরাকান আর্মি বেসিক্যালি একটা প্রাইভেট আর্মি, একটা মিলিশিয়া, যাদের মূলত কাজ, আমরা যাই বলি না, তাদের মূলত কাজ হচ্ছে নার্কোটিক্স আর স্মাগলিং। বারবার পুরো বর্ডারটা শুধু নার্কোটিক্স স্মাগলিং। তো মানে
ওই সব দুষ্কৃতীরা এখন প্রাধান্য পাচ্ছে, ক্রিমিনাল এলিমেন্টসের প্রাধান্য পাচ্ছে, মাফিয়ারা শক্তিশালী হয়ে যাচ্ছে, ক্রিমিনালরা শক্তিশালী হয়েছে। তো আলটিমেটলি এখন এটা তো গণ অভ্যুত্থান, সেখানে সত্যিকারের একটা ঐক্যের দরকার ছিল, এনার্কির দিকে যাচ্ছে, যেখানে বাংলাদেশের একটা প্রফেশনাল আর্মি রয়েছে, যেখানে বাংলাদেশের একটা শিক্ষিত সমাজ রয়েছে, অনেক মানে সম্পদশালী ব্যবসায়ীরা রয়েছে, একটা ঐক্যর জায়গায় তারা ইজি টার্গেট করছে হিন্দুদের। সবচেয়ে বড় একদম তাই। বাংলাদেশ, এটা সবচেয়ে বড়, বাংলাদেশের একটা ডায়াসপোরা আছে, বাংলাদেশের মানুষ ইউরোপে আছে, কানাডাতে আছে, গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। আর বাংলাদেশের যে মানুষেরা, যে ডায়াসপোরা আছে, তারা কিন্তু সাধারণ ডায়াসপোরা নয়, তাদের মধ্যে শিক্ষিত ব্যক্তি আছে, অনেক ভালো ভালো বৈজ্ঞানিক ইত্যাদি, মানে মানে সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। সেই দেশের একটা পরিণতি, এটা কিন্তু মানে ওয়ার্ল্ড, মানে পরিণতি বলতে লাস্ট আপডেট যেটুকু, প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছেন তারা, প্রচুর রেমিটেন্স পাচ্ছেন, তাদের রেমিটেন্সের উপর ভাগ বসিয়ে দিয়েছে বেশ কিছু ব্যাংক, তো শোনাই যাচ্ছে জামাতিরা দখল করে নিয়েছে, লুটপাট চলছে। মানে ভালোই, দুষ্কৃতীদের হাতে যদি প্রচুর অস্ত্র, মাদক আর এই সমস্ত চলে আসে, দেখে কে? শিক্ষার পরিবেশও আছে নাকি? আপনি যে কথা বলছিলেন একটু আগে, তিতুমির কলেজের অধ্যক্ষা দেখুন, সেই সংখ্যালঘু হিন্দু, তাকে বলছে রয়ের এজেন্ট, নয়তো বলছে ইসকনের সদস্য, জোর করে ইস্তফা দেওয়া হবে। সেই অধ্যক্ষকে, সেই মহিলাকে সারা রাত ঘিরে রইল এরা। এখানেও শেষ নয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছিলেন, এমন তার উপর চাপ করা হলো, তিনি সেখানে বাধ্য হলেন ইস্তফা দিয়ে বেরিয়ে যেতে। কয়েকদিন আগে আপনি যে শিক্ষকের কথা বলছিলেন, চট্টগ্রামের একটি স্কুলের, দেখা যাচ্ছে একটা ক্লাস 3 না 4 এর ছাত্র, সে প্রধান শিক্ষক ইস্তফা দিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশ পুলিশ তাকে গার্ড করে কর্ডন করে নিয়ে যাচ্ছে, পেছন থেকে তার ঘাড়ে গিয়ে চাপ্পড় মারছে। ফলে এইটাই বোধহয় এখন বাংলাদেশের শিক্ষার অবস্থা, মানে শিক্ষার মান তো নষ্ট হয়েই গেছে, গোটা দেশের যা নষ্ট হয়ে গেছে। দেবাশিস দা যে 3টে স্তরে ভাবিয়ে কথা বললো, যে একটা মুজিববাদী লোকজন সেখানে আছে, আবার এই মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে যায় এমন একটা রয়েছে, সবচেয়ে আসলে হাসনাত আবদুল্লাহ, আমার তো এর পড়াশোনা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সেদিন ওপেন ফোরামে বলছে যে 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়াটাই বোধহয় সঠিক ছিল। মানে এই হাসনাত আবদুল্লাহ, ওকে কেউ একটু মুক্তিযুদ্ধের বইয়ের পাশাপাশি একটু ঘেটে দেখা দরকার যে সার্টিফিকেটগুলো সব সঠিক তো, জাল নয় তো। বোধায় করছে, আবার হাত নাড়িয়ে প্রচুর। এরা তো বাচ্চা রাজাকার, আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, 71-এর রাজাকারদের যারা উত্তরসূরি, আদর্শিক উত্তরসূরি, তারা ফিরে এসছে। বরঞ্চ এই কথাটা যেটা শেখ হাসিনা বলেছিলেন, যেটাকে নিয়ে অনেকে বলছেন এটা না বললেই পারতেন, উনি তো বলে ফেলেছিলেন, এই যে রাজাকারের নাতিপুতিরা, মানে বাচ্চা। আচ্ছা, ওরা তো স্বীকার করেছিল যে আমরা কারা, রাজাকার, স্লোগান তো নিজেরাই দিয়েছে, নিজেরাই স্বীকার করেছে। তারপরে আবার হয়েছিল, যখন দেখছে বিশ্বব্যাপী অলরেডি রিয়াকশন হয়েছে, আসিফ এরপরে কথা ছিল কে করেছে স্বৈরাচার, কে বলেছে আহা কি সুন্দরভাবে আর কি, এই যে ইউটার্ন, এই বারবার করে ইউটার্ন। আমি একটু একদম শেষ পর্যায়ে রয়েছি, অবশ্যই এই প্রশ্নে একটু দেবাশিসের কাছেই আসবো আমি। সেটা হচ্ছে বিএসএফ এর প্রশ্ন, কারণ হিন্দুরা যত না বেশি ঢুকছে, বেশ কিছু আজকে সময় ভাবে দেখাতে পারছে না, ফেক কারেন্সি বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, মালদায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে আজকে প্রায় প্রত্যেক দিন এরকম অ্যারেস্ট হচ্ছে, তারা অনেকে ঢুকে পড়েছে। দিল্লিরও খবর যা পেলাম, দিল্লি পুলিশ সেখানে তাদের যে একটা সেল, বাংলাদেশের সেলকে ওপেন করেছে, এবং আসামের যারা বাংলাভাষী অফিসার তাদের অনেককে সাহায্য নিচ্ছে তারা টু লোকেট, তার কারণ একটা কোথাও জায়গা থেকে একটা অ্যাপ্রিহেন্ড করছে, যেটা বললেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয়, এমতো অবস্থাতে বিএসএফ, কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারী অনেক সময় আর কি নিশানা করছেন পশ্চিমবঙ্গের দিকে, যে বিএসএফ কাটাতার দিতে চায়, জায়গা পাচ্ছে না। ঠিক কি বলেছেন একটু শুনে একটু রিয়াকশনস নেব, কি বলবে? যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে, সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের
গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশ মন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা, কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। দেবাশিস বাবু, এই প্রশ্নগুলো রয়েছে, তার কারণ হচ্ছে বাংলাদেশে উল্টো ঝুলিয়ে দিয়েছিল। একটা কথা বলি না, দেখুন এখানে অভিযোগ পুরোপুরি শুনলাম, আমি মানে একটু মন দিয়ে শুনলাম। দেখুন, এটা ভীষণ বিপজ্জনক রাজনীতি উনি করছেন, আর এর ভৎসনা হওয়া উচিত। পরোক্ষভাবে যেটা উনি বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে আজকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কেন্দ্র সরকার কি করছে না করছে, সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আলটিমেটলি কি হলো, বসিরহাটে আমরা 3 লাখ ভোটে জিতেছি। বসিরহাটের ভোটার কারা আমরা জানি। আমি তো বারবার বলছি, বাংলাদেশের রাজাকার জামাতিরা সেদিন শক্তিশালী হয়েছে যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য যেখান থেকে তসলিমা নাসরিনকে তাড়িয়েছে। ভারতবর্ষের সেকুলারিজম, এই তৃণমূল কংগ্রেসের সেকুলারিজম, এই যে মুসলমান ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের, আর ওই ভোট ব্যাংকটা সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমের ভোট ব্যাংক, যারা পুরোপুরি জামাতি আর জিহাদি। পশ্চিম বাংলার জামাতি জিহাদিদের যেভাবে প্রশ্রয় দেওয়া হয় সেকুলারিজমের নামে, ওটা বাংলাদেশে আগুন ধরিয়েছে। আমি ব্যক্তিগতভাবে দাবি করে বলছি, এটা সত্যি আমাকে খুব মানে বেদনা দিচ্ছে এই ধরনের রাজনীতি যারা করছে তৃণমূল কংগ্রেসের মতো। ঠিক আছে, কিন্তু তার সাথে যেটা আমি আবার করে বলার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যা করার তা করবে। যদি ওনার বক্তব্য থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, উনি কেন দিল্লি গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গ আমার বর্ডার স্টেট, পশ্চিম বাংলার বাংলাদেশ একই ভাষাভাষী একই কালচারাল স্টেট? উনি কেন গিয়ে ওখানে প্রতিবেদন করছে না, কেন বিক্ষোভ করছে না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে আমার পশ্চিমবঙ্গের আগুন ধরছে? অন দ্য কন্ট্রারি, বাংলাদেশের জামাতি জিহাদিদের উত্থান এবং পশ্চিমবঙ্গের জামাতি জিহাদিদের উত্থান দুটোকে ব্যবহার করে উনি বসিরহাটের মার্জিন করাচ্ছেন। 3 লাখ ভোটে জিতেছি, এরকম এই যে নক্কারজনক মুসলমান তোষণ, ইসলামিক র্যাডিক্যালিজমের তোষণ, সেকুলারিজমের নামে ভারতবর্ষে হয়, ওটা বাংলাদেশ আগুন ধরিয়েছে। এক লাইনে বলেছিলাম যে আমার দেশেও ইউনিশরা আছেন, এটা আপনি একদমই তাই, একদমই তাই। শিক্ষিত ব্যক্তি কিন্তু একদম নক্কারজনক রাজনীতি, এটাতেই পশ্চিমবঙ্গে আগুন ধরছে। সবাই যেমন ধর্মপ্রাণ মুসলমানরা সকলে র্যাডিক্যাল, এটা তো না, খুব পার্সেন্টেজ কম থাকে। এটা জায়গা ছিল না। উনি একজন সাংসদ, উনি একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি পার্লামেন্টে রেজ করতে পারে কোশ্চেনটা, উনি নিজে করেছেন। বলতে এটা একটু তথ্যগত বিশ্লেষণ করে দিই। বললো বসিরা 3.5 লাখ, ঠিক আছে। সন্দেশখালী বিধানসভাতে তো তৃণমূল কংগ্রেসের হার আছে, 7000 ভোটে বিজেপি লিড আছে সেখানে। রেখা পাত্র, শুভেন্দু অধিকারী 27,000-এ দেবো। শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি বসিরহাটের উত্তরে জিততে পারবো না, কিন্তু বসিরহাটের দক্ষিণে হিন্দু বেল্ট আছে, ওখানে জিতবো। একদম। তাহলে এরকম ভাবে মেরুকরণ কে করছে? মেরুকরণ কি শুধু মেরুকরণ এক হাতে তালি বাজে না দেবাশিস বাবু। তাহলে যদি মেরুকরণ হয় তারপর কে সামলাবে পশ্চিম বাংলা, কে সামলাবে? আপনি একজন জাতীয়তাবাদী বিশ্লেষক হিসেবে আপনি নিশ্চয়ই এটা করতে পারেন, কিন্তু আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের রাজনীতি, বিশেষ করে এই বঙ্গের উপর একটা প্রভাব পড়বে। কিন্তু যদি সংখ্যাতত্ত্বের বিচারে এটা মেনে নিতে হবে যে যেটা পিনাকি ভট্টাচার্যের মতো যারা ব্লগার বা যারা বলেন হিন্দু জমিদারতন্ত্রের যে ভূতটা দেখিয়ে আজকের প্রজন্মকে যারা ওইভাবে বাড়তে চায় বা হিন্দুদের উপর যে লাগাতার নির্যাতনকে রেশনালাইজ করতে চায়, প্যারিস প্রবাসী সেই যারা মানে এই ব্লগার, তার উদ্দেশ্যে বলতে চাই, 2 বঙ্গের যদি জনসমষ্টি দেখা যায় তো হিন্দু তো বরাবরই সংখ্যালঘু, যদি সংখ্যাতত্ত্বের জায়গা থেকে আসতে হয়। কিন্তু যেখানে ওখানে পার্সেন্টেজটা যে জায়গায় দাঁড়াচ্ছে অ্যালার্মিং, এই সিচুয়েশনটা না। আজকে বাংলাদেশের এনিমি প্রপার্টি অ্যাক্ট থেকে শুরু করে যতগুলো আছে, আজকে বাংলাদেশে যারা উচ্চবিত্ত মুসলমান তারা সব হিন্দুদের ক্যাপচার জমি জায়গার উপরে তারা পয়সাওয়ালা হয়েছে। বাংলাদেশের লোকেরা আছে, ক্যানাডায় আছে, তারা হিন্দুদের জমি জায়গা দখল করে পয়সাওয়ালা হয়েছে। তাহলে আজকে হিন্দু জমিদার কোথায় আছে? একটা হিন্দু জমিদার আছে কোথায়? ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আশিস দাস আপনাকে, সুচারু মিত্র এবং দেবাশিস চৌধুরী।
তিনজনকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা দেখেছেন। আজকে প্রচুর কমেন্টস এসছে, সেই কমেন্টস আমরা সবকটা নিতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক কিছু দেখানো ছিল, অনেক কিছু আগামী সময়গুলোতে নজর রাখুন। বাংলাদেশ বলুন, সঠিক জায়গাটাকে চিহ্নিত করতে, নিরূপণ করতে, বা বাংলা বা ভারতবর্ষকে বুঝতে গেলে R+ নিউজের দেখুন, আস্থা রাখুন এবং সবসময় আমাদের সঙ্গে আমাদের সমালোচনা অবশ্যই করবেন এবং তার সাথে আমাদেরকে অনুপ্রাণিত করুন, এটুকুই কাম্য। ধন্যবাদ, নমস্কার।